যে 2026-এ 10টা পাঠান আপনার বাংলার মানুষ দেখুক। নওশাদ সিদ্দিকী মুসলমানদের হয়ে কথা বলে, নওশাদ সিদ্দিকী আদিবাসীদের হয়ে কথা বলে, নওশাদ সিদ্দিকী দলিতদের হয়ে কথা বলে। এটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর অপরাধ। আপনি যদি বলেন আপনার অপরাধটা কি, আপনি কেন পারলেন না, আমি মনে করছি আমার অপরাধটা এটাই, আমি কেন মুসলমানদের অধিকারের কথা বলবো, আমি কেন দলিতদের কথা বলবো, আমি কেন ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো, আমি কেন জল জমি জঙ্গলের হয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে। আমি যদি ওই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীকে হুজুর হুজুর করি, তাদের পায়ের নিচে বসে থাকি, আর যে 5টা যে নেতাগুলো আছে শাসকের বা বিজেপির, তার থেকে আমার মতো ভালো ছেলে আর পাবে না পৃথিবীতে দুটো ওদের চোখে। আমি এদের ভুলটা ধরিয়ে দিচ্ছি, ওই জন্য আমার উপরে এই কোপটা নেমে আসছে। তবে একটা কথা বলে রাখি, একটা মাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়ককে আটকানোর জন্য পুরো একটা সরকার উঠে পড়ে লেগেছে। যাদের 70টা এমএলএ আছে তাদের আটকানোর জন্য লাগেনি। ভাবতে হবে মানুষকে। তাহলে যদি 10টা এমএলএ দিতে পারে, পশ্চিমবাংলার সরকারের ঘুম হারাম হয়ে যাবে, আর অন্যায় কাজগুলোকে না বন্ধ করতে সরকার বাধ্য হবে। তাই আমি ভাবতে বলবো বাংলার জনগণকে, দলিত আদিবাসী মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষকে, যে 2026-এ 10টা পাঠান আপনারা, 10টা পাঠানই এই সরকারের অন্যায় করার পথ ভুলে যাবে, ন্যায় দেবে, ইনসাফ দেবে, সে যেই সরকারে আসবে না কেন। আপনার 25-এ বাংলা জনগণ দেখুক এই সরকারের দ্বিচারিতা। যে শুভেন্দু অধিকারী, যে সুকান্ত মজুমদার যখনই মুখ খুলছে তখনই বিষ উগলাচ্ছে। হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লেগে যাবে, ভাইয়ে ভাইয়ে অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে, এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে। ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে প্রকাশ্যে, গণহত্যার ডাক এক প্রকার ডাক দিচ্ছে। তারা সভা সমাবেশ করলে তাদের কোনো রেস্ট্রিকশন নাই, তাদেরকে বাধা নাই। আর নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলেই এত বাধা কেন? আমার একটা শব্দ বলতে পারবে আমার রাজনৈতিক ক্যারিয়ারে, জীবনে স্বল্প দিনের রাজনীতিতে, যে একটা শব্দতে দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে পারে, দুটো বর্ণের মধ্যে অশান্তি হতে পারে, দুটো জাতের মধ্যে অশান্তি হতে পারে? একটা চ্যালেঞ্জ করে বলছি, আমার এই ধরনের একটা শব্দ খুঁজে পাবেন না। আমরা বরঞ্চ সেতু তৈরি করি গোষ্ঠীর মধ্যে, একে অপরের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করি, সম্প্রীতির কথা বলি, আমরা ডেমোক্রেসিকে আরো স্ট্রং এর কথা বলি। আর শুভেন্দু বাবু, সুকান্ত মজুমদাররা অস্ত্র রাখার নিদান এই ধরনের অবঞ্চিত মন্তব্য করছে, তাদেরকে আটকাচ্ছে না। তো বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি বড় ভাইজানকে বলেছি রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণটা করলো বাংলার মানুষকে জানানো দরকার। সেই জন্য তাকে আটকে দিয়েছি, মানে তাকে অনুরোধ করেছি, তাকে বললো যে চলুন 2026 সালে ব্রিগেডে যাই, এই রাজ্য সরকারের অন্যায়ের যেগুলো করছে এই অন্যায়কে বন্ধ করার কফিনের শেষ পেরেকটা ওখানে পুঁততে যায়। মালদা মুর্শিদাবাদ থেকে মানুষ এসছে, জঙ্গলমহল থেকে মানুষ এসছে, যে ছোট ভাইজানের আমরা বক্তব্য শুনবো, তিনি কি বক্তব্য দেন সেটা শুনে আমরা বাড়ি যাবো, সেটাকে আমল করার চেষ্টা করব। একদিন আগে তারা বেরিয়েছে এবং সভা হচ্ছে সেই জায়গাও, মানে সভা যখন সভাপতি ভাষণ দিচ্ছেন যে ভাইজান বক্তব্য দেবে, সেই জায়গায় ভাইজান বক্তব্য দিতে পারলেন না, তারা মানে হতাশ হয়ে বাড়ি ফিরলেন। তাদের জন্য এর জবাবটা তারা দেবে। অবশ্যই অনেক আমার ভালোবাসার ভাই দেখেছি, সত্যি আমাকেও কি ক্ষোভ হয়নি, আমারও কি রাগ হয়নি। তবে রাগ আর ক্ষোভটাকে সঠিক দিশাতে নিয়ে যেতে হবে, গালাত ইস্তেমাল করলে চলবে না, সঠিক ইস্তেমাল করতে হবে এই রাগ আর ক্ষোভটাকে। আর যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তাদের বলবো, সত্যি ক্ষোভ হয়েছে, অনেকে কান্নাকাটি করেছে, অনেকে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, আমিও সম ব্যথা পেয়েছি তাদের সাথে। কারণ আমাদের ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হলো না, আমারও কি ব্যথা পাইনি? হয়তো আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে না, কিন্তু আমি ব্যথা পেয়েছি। কিন্তু এই ব্যথাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, সঠিক জায়গায় কাজে লাগালে আগামী দিনে তাহলে ফলটা পাওয়া যাবে। বক্তব্য দিচ্ছিলেন যে বলছিলেন 26-এ বড় ভাইজানকে দেখা যাবে, বড় ভাইজান তো এখানেই চলে আসতে চেয়েছিলেন, আমি অনুরোধ করলাম তাকে, অনুরোধ করে আমি বললাম যে 21টায়। কিন্তু আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে উপরওয়ালা যদি চায়, ঈশ্বর যদি চায়, তাহলে আমরা একসময় সংখ্যা গুরু হয়ে যেতে পারি। সে নিয়ে আমরা দেখলাম যে মিডিয়াতে ব্রেকিং নিউজ হয় এবং তাকে বিভিন্নভাবে তুলোধনা করে বিভিন্ন তার দল তৃণমূল, তারাও বলেছিল যে এটা দলের কোনো বক্তব্য নয়, কার্যত তৃণমূল তার উপর থেকে হাত তুলে নিয়ে বলেছে যে এটা ফিরহাদের নিজস্ব মন্তব্য। কিন্তু এই যে যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, এই আপনার আমাদের রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এই যে অসাংবিধানিক কথাবার্তা গুলো বলছেন, সেগুলোকে আমরা কোনো মিডিয়ায় বা কোনো তথাকথিত মানুষকে নিয়ে আলোচনা করতে দেখিনি। দেখুন, প্রথমত হচ্ছে
সংখ্যাগুরু হয়ে যেতে পারি। দেখুন, সংখ্যাগুরু হওয়ার আগে আপনারা তো গুরু হয়েই গেছেন। এমনিতেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সংখ্যালঘুদেরকে দুধেল গায়ে বলে, তো গায়ে মানে তো সে গরুর চরিত্রেই পড়ে। এরা যারা তৃণমূল ফিনমূল করে এরা গরু অলরেডি হয়ে গেছে। তো গরু কোনোদিন গুরু হয় না। ঠিক আর সংখ্যা দিয়ে কোনোদিন কোনো জাতির কোনো মানে একটা সম্প্রদায়ের মানদণ্ড হয় না। মানদণ্ড হয় শিক্ষা দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং তাদের সমাজে কন্ট্রিবিউশন কতটা আছে সেটা দিয়ে। সেই ব্যাপারে ফোকাস করাটা ভালো। এই গরুদের দ্বারা সেটা হবে না, মানুষ ইমিডিয়েট এদেরকে বিতাড়িত করবে। আমরা দেখছি যে এই আমরা যে মিডিয়া মাধ্যমে কাজ করি, সেই মিডিয়া মাধ্যমকে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মিডিয়ার কিছু অংশ প্রকাশ্য মুসলিম সম্প্রদায়ের বিরোধিতা করছেন। আমি বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মুসলিমরা যদি কোনো ছোট অন্যায় করে সেটাকে বৃহৎ বড় বড় করে দেখানো হচ্ছে। যদি কোনো মুসলিম কোনো অপরাধ ধরা পড়ে তাকে জঙ্গি বলা হচ্ছে। কোনো হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের মানুষ সেই একই অপরাধ করলে তাদেরকে আসামি বলা হচ্ছে। এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা ঠিকঠাক কাজ করছে না। যদি এরকমই চলতে থাকে তাহলে এই গণতন্ত্রের ভবিষ্যৎটা কি? দেখুন, এইসব ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মাহাত্ম্য, গণতন্ত্র এতটা ঠুনকো নয় যে কেউ কারোর বিরুদ্ধে একটা মন্তব্য করলে বা একটা উল্টোপাল্টা কথা বললে এগুলোতে কিছু হবে। সমুদ্রে একটা ইঁট মারলে সমুদ্রের কিছু যায় আসে না, ইঁটটাই সমুদ্রে তলিয়ে যায়। এসব মন্তব্যগুলো সেইভাবে গণতন্ত্রের ভেতরে তলিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা আইন 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 আইনে এবং বিচারের কাছে হেরে যায়, তারা বলে যে আইনটা বড় লোকদের জন্য। এটা কি আপনি মানেন? কোনো দিনই না। আইন যদি বড় লোকের হতো তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন জেল খাটতো? এদের তো কোটি কোটি টাকা আছে। আইন যদি বড় লোকের হতো তো মুখ্যমন্ত্রীরা জেল কেন খাটতো, প্রাক্তন প্রধানমন্ত্রীরা কেন জেল খাটতো? এই ধরনের কথা না। কোনো কেসের যদি মেরিট থাকে, যদি বিচারের সমস্ত মাপদণ্ড কারোর ঠিক থাকে, মেরিট থাকে, এভিডেন্স ঠিক থাকে, সে নিশ্চয়ই বিচার পাবে, এবং বিচার চলাকালীন তাকে ধৈর্য রাখতে হবে। এটা ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমের যথেষ্ট মাহাত্ম্য আছে। আপনার কথা আগে আমি মান্যতা দিলাম, সেই সঙ্গে সঙ্গে একটি কথা আমি আপনাদের স্মরণ করে দেব যে কুলতলিতে একটি নাবালিকাকে ধর্ষণ এবং খুন করে একজন আসামিকে 62 দিনের মধ্যে বারুইপুর আদালতে তার ফাঁসি সাজা দেওয়া হয়েছে। কামধুনি 10 থেকে 12 বছর হয়ে গেছে, আরজিকরে 3 থেকে 4 বছর হয়ে গেছে। তাহলে কি সেই সেই কুলতলির যে ছেলেটি, তারা কিন্তু নিঃস্ব গরিব, তাদের একটা থাকার জায়গা নেই। আমি যে কথাটা বললাম আপনি হয়তো বুঝতে পেরেছেন। তাহলে যারা বলছেন যে আইনটা বড় লোকের জন্য গরিব লোকের জন্য না, তাদের কিন্তু এই যুক্তিটাকে ফেলে দেওয়ার মতো নয়। না না, তাদের যিনি ব্যাপার হচ্ছে, আপনাকে দেখতে হবে কোর্ট প্রসিডিংটা কিভাবে চলছে। দেখতে হবে যে মামলা করলেন, মামলাটা করা কিন্তু মামলার শেষ নয়। মামলার ট্রায়াল হবে, মামলার ট্রায়াল যাতে ঠিকঠাক হয়, যে কোর্টে উঠে সাক্ষী টাক্ষীগুলো যে ঠিকঠাক ভাবে দিতে পারে সেইগুলো যিনি কমপ্লেন করছে তিনি, তার ডিউটি হচ্ছে যে এই সমস্ত সাক্ষী ঠিকঠাক ভাবে দেয়া এবং কোর্টের কাছে বা ইনভেস্টিগেটিং অথরিটির কাছে সমস্ত এভিডেন্স দেয়া। সেগুলো যদি তিনি প্রপার কাজ না করেন এবং কেস করে ফলের আশা করেন, সেটা ঠিক হবে না। আগে যিনি কমপ্লেন তিনি আগে সমস্ত দায়িত্ব পালন করুন, তার যা যা আছে নিশ্চয়ই তিনি বিচার, তার যদি গ্রহণযোগ্যতা থাকে, মেরিট থাকে, নিশ্চয়ই বিচার পাবেন। ধন্যবাদ।